বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পগুলির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন কিন্নর রায়ের লেখা উপন্যাস প্রকৃতি পাঠের দ্বিতীয় পর্ব। ডান পায়ের পাতা আর গোছের সন্ধিতে পুরনো এক্সিমা রানীমার্কা রূপোর টাকায় বেশ ভালো করে চুলকে নিয়ে অপরাজিতাকে টাটকা পেঁপের কষ লাগিয়ে দিতে বললেন সুধাপ্রসন্ন। এ এক্সিমা তার কালীঘাটের বাড়িতে থাকতেই। সোরাইসিস থেকে বাঁচাতে গিয়ে ওষুধ দিলেন ডাক্তার। তারপরে দুপায়ে এক্সিমা। এটাকে ওষুধ দিয়ে পুরোপুরি সারাতে গেলে নাকি লিভার ড্যামেজ হয়ে যাবে। তাই আর একে সারিয়ে তোলা হলো না সুধাপ্রসন্নর। গরম বাড়ে। তখন অপরাজিতার রঙিন ফুল কাটা তোরঙ্গের, যার অনেকগুলি ফুল জং এবং সময় খেয়ে ফেলেছে, তলা থেকে বের করে আনা রূপোর টাকায় চুলকে নিয়ে কাঁচা পেঁপের কষ লাগানো, দু পায়েই নিয়ম করে। হাল টানা বলদের চামড়া ফেটে যাওয়া ঘাড় যেমন কালো, তার নিচে লালচে ঘা, অনেকটা সেই রকম কালো এক্সিমা সুধাপ্রসন্নর দু পায়ে। যেমন সদ্য প্রসূতি নারীর স্তনের বোটায় দুধ জমে, তেমনি কাঁটা পেঁপের কষ। সাদা কষ তুলে তুলে হাতে করে লাগাচ্ছিলেন অপরাজিতা। আরাম পাওয়া যায়। হাওয়া লেগে কষ কিছুটা শুকনো মতো, থকথকে দানাদার। দুধ সাদা থেকে তার বর্ণান্তর ঘটে, যেন বা ঘোলা তারি রং। এখানকার পরিবহন সমস্যা নিয়ে কাগজে একটা চিঠির ড্রাফট ভাবছিলেন সুধাপ্রসন্ন। কয়েকদিন তার মাথায় ইংরেজি বার্সাক শব্দটি ঘুরছে। একটু অপ্রচলিত শব্দ পেলেই তা চিঠিতে লাগিয়ে দেওয়ার কথা ভাবেন। হরিদেবপুর, সিরিটি, করুণাময়ী, সৌদপুর অঞ্চলের এই যে গাড়ি বিভ্রাট, রাস্তা খোঁড়াখুড়ি, এ নিয়ে কড়া ভাষায় লেখা লেটার্স টু দ্য এডিটারে বার্সাক শব্দটি ঢোকানো যায় কিনা ভাবতে ভাবতে বিভোর হয়ে যাচ্ছিলেন সুধাপ্রসন্ন। কিছু আগে বাজার সেরে ফিরেছেন। এ বাজার এখন অনেকটাই গোছানো, টিনের শেডের নিচে জায়গা মতো। মাছ মুরগির মাংসের জন্য আলাদা সিমেন্টের উঁচু বেদি, যেমনটি হয়ে থাকে। তরকারির অঞ্চলটিও সিমেন্টে ইট বাঁধানো উঁচু টঙের ওপর। মাটিতে বিছানো তরকারি পাতিও আছে। তবে এই বছর দুই আগেও যেমন রাস্তার দুপাশে তরকারি, মাছ, মুরগির মাংস, সাইকেল হাঁটানো যায় না, মোটর বা গরু ঢুকলে সব এলোমেলো হয়ে যায়, এখন সে অবস্থা নেই। হলুদ টিনের ওপর কালোয় লেখা করুণাময়ী বাজার। এখানে বড় বাজার বলতে তো করুণাময়ী নয়, সেনহাটি। দুটোই বাড়ির থেকে 15-20 মিনিটের হাঁটা পথ। কাছাকাছি কালীতলায় যে 2-4টে সবজি এবং মাছওয়ালা, তারা আক্ষরিক অর্থেই গলা কাটে। পরিশ্রম। করুণাময়ী থেকে হেঁটে আসায় ঘাম এখনো তার কপালে। সকাল থেকে মেঘ ছিল, এখন মেঘলা ভাঙা তীব্র রোদে ভাদ্রের মায়া। সূর্যের দিকে তাকানো যায় না। রাংতা রঙের রোদ্দুর 10 দিক ঝলসে দিচ্ছিল। বাড়ি থেকে বেরোলে সরু পিচ রাস্তার ওপারে মেন্তু ভাণ্ডারের মুদিখানা। সেখানে এখন দৈনিক খরিদ্দার, বেশিরভাগই বাড়ির বৌঝি। 100 গ্রাম সর্ষের তেল, 250 আলু, 50 গ্রাম মুড়ি, একটা ডিম। রোদ একটু উঠে এলে বিচিত্র সুরের ফেরিওয়ালারা হেঁকে যাবে এ রাস্তা দিয়ে। এ পথ দিয়ে মুচি যায় না। জুতো সারাতে যেতে হয় সিরিটির মোড়। এই হাঁসের ডিম, ডিম চাই, ডিম। বলতে বলতে খাকি জামা আর ধুতি পরা মানুষটি ডিম মাথায় হেঁটে যায়। পাশাপাশি কাগজ, পুরনো লোহা ভাঙা বিক্রি। এরা আসে দক্ষিণ থেকে, ক্যানিং, বজবজ, ডায়মন্ড হারবার। লাল নীল কার, সেপ্টিফিন, বেণীমাধব শীলের হাফ ও ফুল পঞ্জিকা, আদর্শলিপি, বর্ণপরিচয়, লক্ষ্মী আর শনি সত্যনারায়ণের পাঁচালী, ABCD বই নিয়ে সেই বুড়ো মানুষটি।
তার কোনো হাঁক নেই। একটু দুপুর হলেই সাইকেল ভ্যানে কাচের শোকেসে আম, তেঁতুল, চালতা, লেবু, কুলের ঝালটক তেল, মিষ্টি, নানান স্বাদের আচার সাজিয়ে রেকর্ড বাজানো সেই ছেলেটি চলে যাবে, যার ব্যাটারিতে চলা পিনের সুরে মোহাম্মদ রফি, কিশোর কুমার আর লতার গলা সব এক। এবং এ গাড়িতেই বিলিতি আমরা, কয়েদবেলের আচার, দুপুরে তার পেছনে দৌড়ে যাওয়া অল্প বয়স। এইসব ফেরিওয়ালারা, তাদের হাঁক সবই পরিচিত এ রাস্তার বাতাসে। কখনো সিঁড়িটির মোড়ে 15 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের রিক্সাবাহী বিজ্ঞাপন কণ্ঠে, অথবা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাহায্যার্থে পূর্ব পুটিয়ারিতে মহাভারতের কৃষ্ণ যাত্রাপালার ঘোষণায়। টিকিট কেনার আহ্বানে সুধাপ্রসন্নরা অভ্যস্ত হয়ে আছেন। অথচ আজ এইমাত্র যেন বেতার তরঙ্গে স্বপ্না দাঁতের মাজন অত্যন্ত প্রফেশনাল স্বরক্ষেপণে কানে ভেসে আসতেই সুধাপ্রসন্ন চমকালেন। আর এক্সিমা থেকে ফিরে একটু জোরেই ছাদওয়ালা বারান্দা পেরিয়ে তিনি দরজার ফ্রেমে দাঁড়িয়ে দেখতে পেলেন খালি রিকশায় শুধুমাত্র চালক আর মাইক। সিটের উপর কোনো ঘোষক নেই, কেবল একটি ক্যাসেট প্লেয়ার, পায়ের কাছে বড় কালো ব্যাটারি। কালো, তা সে যতই কালো হোক, দাঁতে থেকে গিয়েছে লাল কালো ছোপ। বলতে বলতে, ঠিক বলা নয়, শব্দ ছড়াতে ছড়াতে সেই ক্যাসেটবাহী রিকশা দূরে চলে যায় এবং চারপাশে যে শব্দমালা ভেসে বেড়ায় তাতে দেখতে কালো হলে কি হবে, এ মাজন আপনার দাঁতকে করে দুধের মতো সাদা আর মাড়িকে করে লোহার মতো মজবুত। সুধাপ্রসন্ন দরজা ধাক্কানো 21 শতক আর টেকনোলজির আগ্রাসন দেখতে পেলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোটানিতে পিএইচডি স্বপন দাস দেশ বিদেশ ঘুরে তার অভিজ্ঞতার শেকড় বাকড় থেকে তৈরি করেছেন এই কালো দাঁতের মাজন। এ মাজন আপনার মুখের দুর্গন্ধকে দূর করে। দাঁতে ব্যথা, অসহ্য যন্ত্রণা, একবার, শুধু একবার স্বপ্না কালো দাঁতের মাজনে মেজে ফেলুন, ব্যথা যে কোথায় পালাবে। ক্যাসেট, কথা, মিউজিক সহযোগে আবারও পুরনো জায়গায় ফিরে আসছিল, যেন বিবিধ ভারতীয় প্রচার তরঙ্গ, যেমন সেই 60-এর শেষে অথবা 70-এর প্রথমে। নিক্সোডার্ম, 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 এ বিজ্ঞাপন গানমালা তো সত্যজিৎ তার প্রতিদ্বন্দ্বিতেও লাগালেন। কিংবা সঙ্গে সঙ্গে, দেখলে শুনলে একটি বার চাইবেন মারফি ট্রানজিস্টার, বা স্বাস্থ্যকে রক্ষা করে লাইফ বয়। সুধাপ্রসন্ন দরজা থেকে সরে এলেন। টেকনোলজির এই আক্রমণ তাকেও কিছুটা হতবাক করেছে। রাস্তার ওপারে মেন্তু ভাণ্ডারীর দোকানে তখনও অনেক ভিড়। মেন্তু তার নিজস্ব কায়দায় বাবা, ও বৌদি ইত্যাদি শব্দে মহিলা খরিদ্দারকে আটকে রাখছে, যেমন রোজ হয়ে থাকে। আর তখনই যেন বাঁশবাগানের সবুজের মাথায় জমে থাকা কালচে বৃষ্টিবতী মেঘ বর্ষণ হয়ে নামল সুকান্ত পল্লী আর সিঁড়িটির মাথায়। সব কাপড় ভিজে গেল। বলতে বলতে মনোরমা উঠোনে দৌড়ে এসে আধ শুকনো কাপড়, গামছা তুলতে তুলতে নিজেই খানিকটা ভিজে গেলেন। তারপর বৃষ্টি থেমে গেল। মিনিট 15 পর মেঘলা ভাঙা রোদে এই উঠোনের তারে বৃষ্টির জমা জল পোখরাজ দানা হয়ে ফুটেছিল। গোটা বাতাস জুড়েই এখন আর্দ্র ঘ্রাণ। সুধাপ্রসন্ন ডিকশনারি নিয়ে চিঠির ড্রাফটে যাওয়ার আগে দেখতেও পেলেন না টালির চালে কুমড়োলতার গায়ে দুটি হলুদ প্রজাপতি এই রোদের রং শুষে নিচ্ছিল ডানা নেড়ে নেড়ে। সেই আন্দোলনে ছায়াও ছিল। কলকাতা উত্তরে এবং দক্ষিণে কতটা ছড়িয়েছে তার হিসেব ঠিক ঠিক বলে দেওয়া বেশ মুশকিলের ব্যাপার। দক্ষিণে হরিনাভি, শিবরামপুর, হরিদেবপুর, বোড়াল, ব্রহ্মপুর, জোকা, সোনারপুর, সুভাষগ্রাম সবই বলতে গেলে কলকাতার কাছেই।
আর উত্তরে দমদম, বাগুইহাটি, সল্টলেক, লেক টাউন, পূবে ইস্টার্ন বাইপাস। কলকাতা এভাবেই মফস্বলকে গ্রাস করতে করতে হাত পা ছড়াচ্ছে। হু হু করে বেড়ে যাচ্ছে জমির দাম। খবরের কাগজে, বিজ্ঞাপনে নিয়মিত নতুন নতুন হাউজিংয়ের খবর, স্কোয়ার ফুট হিসেবে কভার্ড অঞ্চলের কস্টিং, বিশেষ করে রবিবারের পাতায়। কলকাতার এমনই এক এক্সটেনশন, সিঁড়িটি থেকে হাজরা আসতে সময় লাগে মিনিট 20, কিন্তু বাসের জন্য দীপেশকে অন্তত আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল নবতরুণ সংঘের বাস স্টপে। সেই পাউডার পাফ চেহারার সুগন্ধি ফুলেরা এখন আর গাছে নেই। সেখানে শুধুই স্বাস্থ্যবান উজ্জ্বল সবুজ পাতারা। এই রুটের এক গোলমাল। একটা বাস ফসকে গেলে দাঁড়াও 20 মিনিট কি আধ ঘন্টা। দুপুরে তেমনভাবে অটোও দেখা যায় না। প্রাইভেট বাস 21 নম্বর কখনো সখনো, আর সরকারি ফোর্সই ঐচ্ছিক। নবতরুণ সংঘের স্টপে দাঁড়িয়ে সিঁড়িটি শুকতারা সংঘের মোড় পর্যন্ত দেখা যায়। ইদানিং ফোর্সই এসে এখান থেকেই ছাড়ে। করুণাময়ী বাজার যাওয়ার রাস্তায় ব্যাপক খোঁড়াখুড়িতে হরিদেবপুর পর্যন্ত সরকারি বাস রুট এখানে এসেই আপাতত থমকে গেছে। মিনিট 2 আগে একটা ফোর্সই ধর্মতলা থেকে যাত্রী বোঝাই হয়ে এসে মুখ ঘুরিয়ে নিয়ে গ্যারেজ এই লেখাটুকু কপালে লাগিয়ে চলে গেল চৌরাস্তার দিকে। অপেক্ষা করতে করতে দ্বীপের শেষ পর্যন্ত অটোতেই চেপে বসল। এখান থেকে মহাবীরতলা 1 টাকা 4 আনা, সিঁড়িটির মোড় থেকে 1 টাকা। বহু অটো লাইসেন্স পেয়েছে এই রুটে এবং নানা রুটে, ফলে রিক্সাওয়ালাদের বাজার কিছুটা মন্দা। সিঁড়িটির মোড় থেকে বাঁদিকে মহাবীরতলার দিকে মুখ ঘোরাতেই একটু এগিয়ে সিঁড়িটি শ্মশানের আগে গোটা আকাশকে আর একটা আকাশ হয়ে ভেসে থাকতে দেখতে পেল দীপেশ। এখন অনেক রোদ দুই আকাশেই। জলার ওপারে কাঁচা ঘর, কলাবাগান, সবুজ, সিঁড়িটি শ্মশানের শেষ না হওয়া নতুন কনস্ট্রাকশন, সবই এ রোদে আলাদা আলাদা মাত্রা পেয়েছে। নীল, সবুজ, ধূসর, নানান রঙের উজ্জ্বল কম্বিনেশন। মহাবীরতলা পৌঁছে ব্রিজটুকু হেঁটে পেরিয়ে একটা 24-29 ট্রাম পেয়ে দীপেশ লাফিয়ে উঠল। আর চলন্ত ট্রাম তাকে রাসবিহারী পৌঁছে দিতে তেমন দেরি করল না। এমনকি ভবানী সিনেমা থেকে টালিগঞ্জ ব্রিজ পেরোনো পর্যন্ত জ্যামের যে নিত্য জটিলতা, তাও তাকে আজ আটকাতে পারেনি। রাসবিহারীর মোড় থেকে কাঁকুরগাছি টানা ট্যাক্সি পাওয়া বেশ শক্ত। শিয়ালদা পর্যন্ত ট্যাক্সিতে এলো দীপেশ। ল্যান্সডাউন, বেরুবাগান, কলা মন্দির, মল্লিক বাজার, পার্ক সার্কাস হয়ে সেখান থেকে আবার ট্যাক্সি বদলে কাঁকুরগাছি। রাস্তার ওপরেই বাড়ি, সামনে কোলাপসেবল। গেটে দাঁড়িয়ে কথা বলতেই ডোবারম্যানের গম্ভীর ডাক, মঙ্গোলিয়ান মুখের দারোয়ানের ভাবলেশহীন চাউনি। আকাশে অল্প অল্প মেঘ করেছে, তবু কোথাও যেন চোরা আলো থেকেই গেছে। টেরিকটের পা, সরু আলিগড়ি, তার উপর চওড়া সাদা কাজ করা সাদা তানজেবের কুর্তা। এই সেদিন লখনৌ গিয়ে কেনা, গা থেকে চন্দনের সুগন্ধ। ঝাঁকড়া চুলের 2-1 কুচি ঘামে লেপটে গেছিল চওড়া কপালের জমিতে। এখন বিকেল 3টে। তানজেবের কুর্তার নিচে সামারকুল স্যান্ডো গেঞ্জি ভিজে একেবারে নেতা, টপ টপ করে ঘাম গড়াচ্ছে। মঙ্গোলিয়ান মুখে একটু গলা খাঁকড়ে দীপেশ বলল, মণিমালা। শুধু এটুকু বলাতেই দুপুর 3টেতে কোলাপসেবল খুলে যায়। সে মন্ত্র দীপেশের আগে জানা ছিল না। লোহার গেট, মঙ্গোলিয়ান শরীর পেরিয়ে কাঠের এক পাল্লার সামনে দাঁড়িয়ে বাহারি পাখি ডাকা কলিং বেল টিপতেই আবারও ডোবারম্যানের গম্ভীর আওয়াজ। দরজা খুলে দিয়ে যে কিশোরী কাকে চাই জিজ্ঞেস করে, সে দীপেশকে দেখে যেন একটু সচকিতই। মণিমালাদের সল্ট লেকের ফ্ল্যাটে 2-1 বার একে দেখেছে দীপেশ। মঙ্গোলিয়ান একেবারেই নতুন এ বাড়িতে রিক্রুটমেন্ট। দীপেশ তবুও সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে পারছিল না। কিশোরী বলল,
আসুন। বেলার তুলনায় সিঁড়িটি যথেষ্ট অন্ধকার। এ বাড়ির দক্ষিণ পূর্ব কি চাপা? আজ কলকাতায় বা কলকাতার কাছে এইসব নিয়ে ভাবতে পারে মানুষ? কোনো রকমে যা পাওয়া যায় সেইখানেই মাথা গোঁজা। পাপোশের বাইরে নিজের কোলাপুরি ছাড়তে ছাড়তে দীপেশ অরুণকে দেখতে পেল। তারই ক্লাসমেট, কিন্তু কেমন যেন একটু বয়স্ক দেখায়, হয়তো দুপুরে ঘুম থেকে ওঠার জন্য। মাল্টি ন্যাশনাল কোম্পানির দামি সেলস এক্সিকিউটিভ অরুণ। এসো দীপেশ। বলতে বলতে অরুণ ভেতরে টানে দীপেশকে। বাড়িতে পরার ঢোলা পাজামা পাঞ্জাবিতে অরুণকে আরও মোটা সোটা ঢলঢলে জবরজং লাগছে। মণিমালা, যাকে দীপেশ কখনো অরুণের সুরে দোলন বলে ডেকে অরুণকে কিছু ঈর্ষান্বিত অস্বস্তিতে ফেলে। হালকা আকাশ রং ম্যাক্সির ওপর ভারী হাউসকোট জড়ানো মণিমালা, নাকি দোলন? মিনিট 10 পরে এ বাড়ির দোতলার ড্রয়িং রুমে এলে বাতাস সুরভিত হয়ে ওঠে। দীপেশ টের পায় দোলন তার প্রিয় পারফিউম জেসমিন আতর মেখেছে। ঘাড়ের ওপর ভেঙে পড়া একটু খয়েরি মতো স্টেপ কাট, লম্বা ম্যানিকিউর করা নখে কপালে ঝামড়ে আসা চুল মাঝে মাঝেই পেছনে সরিয়ে দিচ্ছে দোলন। অরুণের পাইপে ফ্লাইং ডাচম্যান পুড়ছিল। ঘ্রাণে তার স্বাদ অনুভব করে দীপেশ। পাইপের আগুন মাঝে মাঝেই নিভে যায়। দামি বিদেশি লাইটারে মাল্টিন্যাশনাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ অরুণ পাইপে আগুন আনছিল। দীপেশ খুবই ক্যাজুয়াল স্মোকার, কিন্তু পোড়া তামাকের গন্ধে রক্তে সংক্রমিত হতে থাকে নেশা। নিজেকে অরুণের সামনে আরও কিছুটা যোগ্য পুরুষ করে তোলার জন্যই দীপেশ তার কিং সাইজ ফিল্টার ধরালো। দোলন একটু উঠে ভেতরের ঘর থেকে তার নিজস্ব ব্র্যান্ডের সিগারেট আর দেশলাই নিয়ে আসে। পোড়া তামাকের গন্ধে এ ঘরের বাতাস ছয়লাভ। দোলনের লম্বাটে নরম তর্জনী আর মধ্যমার ফাঁকে সিগারেট পুড়ছিল। তুমি আসবে বলেই অফিস কামাই করেছি। বলতে বলতে অরুণ তার পাইপের ওপর দিকে জমে থাকা ফ্লাইং ডাচম্যানের ছাই ঝাড়ল। তলার তামাকটুকুতে আবারও অগ্নিসংযোগ। তামাক যত পোড়ে নেশা তত জমে। টেবিলের অ্যাশপটে সিগারেটের অগ্নিমুণ্ড গুজে দিতে দিতে দীপেশ বলল, আমার বাড়িতে প্রিয়ব্রত 2 লাইনের একটা চিরকুট রেখে এসেছিল দোলনের। এই দোলন বলে ফেলেই অরুণের মুখের দিকে তাকিয়ে আরও একবার যেন সুখে ডুবল দীপেশ। ঈর্ষা জাগিয়ে তুলেও তো কখনো কখনো সুখ পাওয়া যায়। আমি টিভি সিরিয়ালের পাইলট জমা দিয়েছি। দোলনের সিগারেট পুড়তে পুড়তে শেষ হয়ে আসছে। দীপেশ সোজাসুজি দোলনকে দেখল। তোমাকে মিউজিক করতে হবে। যেহেতু রবীন্দ্রনাথের গল্প, তাই মিউজিকটা খুব ইম্পর্টেন্ট। শ্যাম্পু করা ঝাঁকড়া চুলের ভিতর আঙুল ডুবিয়ে দীপেশ বলল, স্ক্রিপ্ট কে করছে? আমি। বলতে বলতে দোলন এক সিগারেট থেকে অন্য সিগারেটে চলে গেল। কটা এপিসোড? গোটা 13 ভেবেছি আপাতত। ফার্স্ট চ্যানেলে নাকি? ফার্স্ট চ্যানেল ছাড়া আবার কেউ দেখে নাকি? অরুণ এভাবেই তাদের কথায় নিজেকেও পার্টি করে তুলতে চাইছিল। আর এই কথারই জের টেনে পাইপ ঠোঁট থেকে নামিয়ে নেহাত স্টেফি মার্টিনার খেলা, উইম্বলডনে বরিস বেকারের ক্যারিশমা, সার্ভিস, স্ম্যাশ দেখার জন্য লোকে সেকেন্ডে চ্যানেল ঘোরাতে পারে, নয়তো নিজের বা চেনা জানা কারুর যদি কোনো প্রোগ্রাম থাকে। আমি এনএফডিসির টাকারও চেষ্টা করছি। ফুল লেন্থ টিভি ছবি করব। গল্পও বাছা হয়ে গেছে, কিন্তু এরও মিউজিক তোমাকে করতে হবে। এতগুলো মানুষের গলার মধ্যে এ বাড়িতে মাঝে মাঝেই ডেকে ওঠে ডোবারম্যান। চারপাশে আর কোনো শব্দ নেই। কোনো এক ফাঁকে ফ্রিজের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর সল্টেড কাজুর প্লেট রেখে গেছিল সেই কাজের কিশোরী। একটা দুটো কাজু দাঁতে কেটে
ঢক ঢক করে কোল্ড ড্রিঙ্কস ভেতরে চালান করে জুড়োতে চেয়েছিল দীপেশ। বাতাসে গরম ছিল। এভাবেই এক সময় বিকেল এসে গেলে আড্ডায় আড্ডায় সন্ধ্যের ফিকে ঘোর নামার আগে, অরুণ কি খাবে, স্কচ না ওয়াইন? এটুকু বলে দীপেশকে আটকে দেয় আরো কিছুক্ষণের জন্য। তারপর স্কচ আর কাজের মেয়েটির হাতে তৈরি বটি কাবাব, ফ্রিজে রাখা একটা দুটো ঠান্ডা শসা আর আপেলের টুকরো, দু এক দানা কাজু কাটতে কাটতে কেন জানি না দোলনের ফান মাঞ্চের নামের বিজ্ঞাপন বন্ধিত ঝকঝকে প্যাকেটবন্দি পটেটো চিপসের কথা মনে পড়ে। যে কাজের মেয়েটি বটি কাবাব বানায়, ফ্রিজ থেকে বরফ বের করে এনে বড় চীনামাটির বোলে রাখে, স্টিলের ছোট চিমটে দিয়ে বরফ তুলে দেয় ড্রিঙ্কসের গ্লাসে, সেই এবাড়ির সামনের দোকান থেকে ফান মাঞ্চের প্যাকেট আনে। দাঁতে বাহারি শক্ত প্যাকেট ছিঁড়ে দোলন একটু যেন চোখের কোণে হাসি আর এক মুঠো আলু ভাজা দীপেশের হাতে তুলে দিতে দিতে অনেকটা নুয়ে পড়ে। অন্তত 15 বছরের পরিচিতিতে দুটি বাংলা ছবির ফ্লপ নায়িকা, আপাতত টিভি সিরিয়ালের স্বপ্নে বিভোর থাকা নিঃসন্তান দোলন, মাল্টিন্যাশনালের ঘ্যাম এক্সিকিউটিভ অরুণের সঙ্গে লিভ টুগেদার খেলতে খেলতে ক্লাব, পার্টি, ডগ শোর ফাঁকে ফাঁকে দীপেশকে প্রায়ই খবর পাঠায় প্রিয়ব্রত মারফত, তার টিভি ইউনিটের একজন প্রিয়ব্রত। হা, ফান মাঞ্চ, আলু ভাজার স্বাদ দেখেছ? বিদেশি টেকনোলজি, সুইজারল্যান্ড প্যাকিংটা বলো। বলতে বলতে অনেকগুলো আলু ভাজা মুখে পুড়ে চিবোয় অরুণ। তার ডান হাতের 3টে আঙুলে ফান মাঞ্চের গুঁড়ো মশলা। আলাদা করে চেটে খেলে জিভের স্বাদ ফেরে। ফিকে টকে, হালকা ঝালে অ্যালকোহল আর টোব্যাকোর জড়তা কাটে। তুমি বেশি আলু খেও না, সামনের মাসে একবার ব্লাড না করিয়ে। দোলনের এই অনুশাসন ফেনায়িত আড্ডায় কোনো পুরুষই শুনতে চায় না। অরুণও তার সহজীবনের আপাত সঙ্গিনীকে এমন পাত্তা দিল বলে মনে হয় না। চোখের কোণে জমে থাকা লালিমা গ্লাসে ডুবে যায়। কথারা শুধু কথা হয়েই বাতাসে ভেঙে ভেঙে মিশে যেতে থাকে। গ্লাসে একটা বড় চুমুক দিয়ে অরুণ দীপেশের কাছে সিগারেট চায়। আসলে আয়ু, জেদ, অর্থ, ঈর্ষা, বেঁচে থাকার দৌড় এবং নেশা, কখনো ইঁদুর দৌড়ে সাময়িক পিছিয়ে পড়ে মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা, এ সবই অন্যান্য অ্যালকোহল আড্ডার মতো এখানেও ঘুরে ফিরে বেড়াচ্ছিল। শুধু জল, বরফ, সোডা, নতুন মদ, তামাক বা টাকোনা ছাড়াবার শুকনো চাটি নয়। বারবার তারা নিজেদের একই জীবনের নানান প্রসঙ্গ বদল করছিল। একটু রাত হলে নেশাও অনেকটা জমে আসে। ক্লাব বা বারে না খেলে সেইভাবে কোনো পেগের মাপ থাকে না। 5 পেগের মতো স্কচ খাওয়ার পর দীপেশের একটু যেন এলোমেলো মনে হয় নিজেকে। এ জীবনে গুরুজির কাছাকাছি অথবা তার চেয়েও বড় শরৎ বাজিয়ে হওয়ার স্বপ্ন দেখা দীপেশ দোলনের কি একটা কথায় হা হা হাসিতে ভেঙে পড়লে তার চোখে জল জমে। রাত আরও বেড়ে গেলে স্নায়ুর শিথিল বিন্যাসে, সামান্য এলোমেলো হয়ে যাওয়া চুলে, সাদা পাঞ্জাবিতে বটি কাবাবের হলুদ, ফান মাঞ্চের গুঁড়ো মশলার দাগ নিয়ে দীপেশের উঠে পড়া। বেরিয়ে আসার আগে বাথরুমে গিয়ে তলপেট হালকা করে ফ্ল্যাশ টেনে দিয়ে চৌকো আয়নায় নিজের নিখুঁত কামানো ভারী লালচে গাল, সামান্য থমথমে মুখ দেখতে পায় দীপেশ। তার চোখের কোণে তখনও হাসির রেখা, জল। ঘরের মেঝে পাখার হাওয়ায় ছুটে বেড়ানো ফান মাঞ্চের খালি প্যাক, সিগারেটের প্যাকেট, রাংতা কিছু ছাই। সিঁড়ির মুখে দাঁড়ালো অরুণ। দীপেশ কোলাপুরিতে পা গলাচ্ছে, আর দোলন তার চওড়া হাতের উষ্ণ পুরুষালী পাতাটুকু এই আজকে শেষবারের মতো ধরতে পেরে বুঝি কিছু সান্ত্বনা পেল। এমনভাবে নিজের পেলব করতলে বন্দি করে আন্তরিকতায় আবার কবে আসছো বলতে বলতে স্থির চোখে দীপেশের দিকে তাকায়।
তখনই নিচে থেকে ডোবারম্যানের চিৎকার বাঁচাতে বাঁচাতে আমি আমি যে বুশ শার্ট আর ফুল প্যান্ট পরা তরুণ ভিডিও ক্যাসেট নিয়ে ঢোকে তার দিকে তাকিয়ে দীপেশের করতলে নিজের হাত বন্দি রেখেই দোলন নাকি মণিমালা বলে ওঠে, কি ক্যাসেট আনলি? দীপেশ ততক্ষণে হাত সরিয়ে নিয়েছে। সিঁড়ির এই কম পাওয়ারের ডুমে দোলন মণিমালা হয়ে যায় ক্যাসেটের নাম শুনে। না, তেজাব আমি দেখব না, 50 বার দেখা। গরিবো কা দাতাও না, তোকে বললাম কোনান দ্য বারবারিয়ান্স দেখতে, নয়তো লস্ট এম্পায়ার। সব বেরিয়ে গেছে। বলতে বলতে ছেলেটি দুহাতে বন্দি চৌকো নাকি আয়তাকার ভিডিও ক্যাসেট এদিক ওদিক করে নাচাতে থাকে। না, ওসব ফেরত নিয়ে যাও। এমনকি ক্রেমার ভার্সেস ক্রেমার পেলেও আমি দেখব। ওসব ওছা বোম্বাইয়া হাঙ্গামা। ছেলেটি আর দাঁড়ায় না। সিঁড়ির মুখে নেমে যেতে যেতে তার শীষ ধ্বনিতে, মাই নেম ইজ লক্ষণ, মাই নেম ইজ লক্ষণ, सजनों का सजन मेरा नाम है लক্ষণ, এ জি ও জি তুম ভি সুনো জি এর সুরটুকু শুনতে পায় দীপেশ। দোলন হাউসকোটের কাপড়টুকু গলার কাছে টেনে এনে আরো নগ্নতা ঢেকে, এই নগ্নতাটুকু কাল্পনিকই গর্বের। নিজেকে আকর্ষণীয়, আরো আকর্ষণীয় করার প্রচলিত নারী অভ্যেসে সহজ গলায় মণিমালা হয়ে যেতে যেতে বলে ওঠে, আবার এসো দীপেশ। অরুণ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে, বাই, সি ইউ অ্যাগেন, এবং দীপেশের উত্তরের সঙ্গে ডোবারম্যান ডেকে ওঠে। সন্ধ্যের পর লোডশেডিং হয়ে গেলে মজলিস আরা রোডের এ বাড়িতে কিছু বাড়তি অন্ধকার। লম্বা টানা বারান্দার একপাশে খাওয়ার টেবিল, পাশাপাশি দুজন বসে খেতে পারে বড়জোর। একদা এ টেবিলে প্রত্যুষ প্রসন্ন বা প্রদোষের পড়ার জায়গা ছিল। তার উপর এখন ফুল কাটা প্লাস্টিক শীট, রঙিন, যাতে তেল মশলা এঁটো কাটায় ময়লা কম হয়, সেজন্য অপরাজিতার এ ব্যবস্থা। রাতে খাওয়ার পর সেখানে গুছানো থাকে পেস্ট, ব্রাশ, হরিণঘাটার দুধের কার্ড পরের সকালের জন্য। এই বারান্দাতেই চিমনি মুছে পরিষ্কার আলো দেয়া একটি হ্যারিকেন রেখে যান অপরাজিতা। কলেজ স্ট্রিট থেকে এখনো ফেরেননি সতীপ্রসন্ন। সুধাপ্রসন্ন নিজের ঘরে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছিলেন। এ বয়সেও তার সুগার নেই, মোটা হয়ে যায়নি। এই অন্ধকারে টিনের বেটে গেট ঠেলে খুলে বড় অক্লেশে এবাড়ির অভ্যন্তরে চলে এসেছিল শ্যামল। সেলস প্রমোশনের জন্য সেলসম্যানকে কিছু দুঃসাহসী হতেই হয়। শ্যামল এটুকু জানে। তার 28 বছরে এই সবে চাকরি, ফলে রিস্ক তো কিছু নিতেই হয়। গেটের শব্দে সুধাপ্রসন্ন মুড়ি আলু সেদ্ধ মাখা হাতে 3 ব্যাটারি টর্চের বোতাম টিপে কে কে এলো বলতে বলতে বাইরে। দীপেশের এই ঠিকানা খুঁজে বার করতে শ্যামলের বেশ অসুবিধেই হয়েছে। তবলচি স্বপ্নেশ মিত্র শ্যামলের মামার বন্ধু। শ্যামল স্বপ্নেশের কাছ থেকে মামার মাধ্যমে ঠিকানা পেয়েছিল। কুকুর নেই তো, এই শব্দ কটি নিজের ভেতর চিবিয়ে ফেলেছিল শ্যামল। কারণ সেলস প্রমোশনের দায়িত্ব নিয়ে সল্ট লেকের এক বাড়িতে এমনই রাত করে গিয়ে মালিকের সঙ্গে কথা বলবে কি, বিশাল এক গোল্ডেন রিট্রিভার তার কাঁধের ওপর উঠে অক্লেশে গাল চেটে দিচ্ছে। তার হ্যাঁ হ্যাঁ করা ভয়ানক লাল জিভ, ঝিলিক দিয়ে ওঠা ভয়ালো সদন্ত এবং মুখগহ্বর থেকে উঠে আসা ইঁদুর পচা দুর্গন্ধ শ্যামলকে ত্রাসে ফেলেছিল। ভারী শরীরের সামনের দুপায়ের চাপে শ্যামল যেন কুজোই হয়ে যায়। তার উপর নড়ার উপায় নেই। কাছাকাছি বাড়ির মালিক নেই। এরাই গুলি খাওয়া বুনো হাঁস দাঁতে আলগা চাপ দিয়ে তুলে আনে জল থেকে সাঁতার কেটে। এ সবই বইতে পড়া ছিল শ্যামলের। বিল সাঁতরে উঠে আসছে বড় ভারী গোল্ডেন রিট্রিভার, তার মুখে ঘাড় ভাঙা হাঁস বা অন্য পাখি, গায়ের দীর্ঘ রোমরাজি থেকে জল গড়াচ্ছে। এ ছবিটি দেখা ছিল।
ঘরের বাতাসে তখন লোম উড়ছিল, সঙ্গে সঙ্গে কুকুর কুকুর গন্ধ। শ্যামলের কিচ্ছু করার ছিল না। সেই স্মৃতি থেকে কিছু ভয়াবহ আলো ছায়া থেকেই গেছে। তাই মনে মনে কুকুর নেই তো বলে শ্যামল বলল, আমি, দীপেশদা আছেন? আমি? আমি কে? মুখের ওপর জোরালো 3 ব্যাটারির ঝাঁজ। আলোটা সরান, চোখে লাগছে। বলতে বলতে শ্যামল বারান্দার মেঝেতে তার চ্যাপ্টা ব্রিফকেস নামিয়ে রাখল। কি ব্যাপার? সুধাপ্রসন্ন আচমকা একটু যেন ভয় পেয়েই গলায় ঝাঁজের মাত্রা বাড়ালেন। দীপেশদা আছেন? দীপেশ ঘোষ? আমি ওর বন্ধু স্বপ্নেশ মিত্রর কাছ থেকে আসছি। দীপেশের ফেরার কোনো ঠিক নেই। তুমি বাবা বরং কাল। না মেসোমশাই, আপনাকে হলেও চলবে। বলতে বলতে শ্যামল তার নতুন কোম্পানির থান্ডারের ইনভার্টার নিয়ে বলতে থাকে। এই লোডশেডিংয়ে আপনি কষ্ট পাচ্ছেন। ধরুন 200 ওয়াট চালিয়ে দেবে আমাদের থান্ডার ইনভার্টার। 2টো লাইট, একটা ফ্যান, 4টে লাইট, একটা টিভি, একটা লাইট, সবই চালাতে পারেন আপনি। আলাদা আলাদা ব্যবস্থা, আলাদা সাইজ, সেই মতো দাম। টানা 5 ঘন্টা চলবে, তারপর চার্জ হয়ে যাবে অটোমেটিক। ভীষণ দরকার, বুঝলেন? তাছাড়া দীপেশদা শিল্পী মানুষ। দীপেশদার কাকা কাগজের এডিটর, ওদের সব সময় আলো পাখা দরকার। শ্যামল খুব সহজ, পরোপকারী আর ঘরোয়া হতে চাইছিল। কুলকুল করে ঘামছিলেন সুধাপ্রসন্ন। লাইট ফ্যান না থাকলে সত্যিই তার কষ্ট হয়। এই 74-75 বছরের জীবনে এইটুকুই লাক্সারি। গরমে সত্যি সত্যিই বড় অসুবিধে। শ্যামল এতক্ষণ দাঁড়িয়েই ছিল। হ্যারিকেনের হলদে মতো আলো তার মুখের একপাশে। নিখুঁত কামানো গাল, মোটা গোফের গাল একদিকে অন্ধকারে ডুবে আছে। চুলে পরিষ্কার 3টে থাক, বাঁ দিকে সিথি, ফুল হাতা সাদা শার্ট গুজে পড়া, কোমরে চামড়ার সরু হাল ফ্যাশনের বেল্ট। বেল্টের ঝকঝকে পেতলের আংটা এ অন্ধকারেও ফুটে উঠেছে। ছাই রং ব্যাগি প্যান্টে 2টো প্লিট দুপাশে, পায়ে নর্থ স্টার। মেনটেনেন্সের জন্য ভাববেন না মেসোমশাই, ডিস্টিলড ওয়াটারের শিশি থেকে ব্যাটারিতে জল ভর্তি করে দিলেই হলো। আর আপনি যদি মাস গেলে 10 বা 15 টাকা মেনটেনেন্স চার্জ দেন, তাহলে আমাদের লোক এসেই সপ্তাহে সপ্তাহে চেক করে ব্যাটারিতে জল ভরে দিয়ে যাবে, মুছে দেবে। তাতে আপনার ব্যাটারির গ্যারেন্টির সময়ও বাড়িয়ে দেব। 2 বছরের জায়গায় 3 বছর। সমস্ত সেলসের মানুষদের কথাতেই একটি নির্দিষ্ট সম্মোহন থাকে। নিজের বাল্যে নাকি কৈশোরে রাস্তায় চা করে করে খাওয়ানোর স্মৃতি, বিনা পয়সায় ডালডায় ভাজা লুচি খাওয়ার স্বাদ, এও এক প্রচারের অঙ্গ ছিল। সুধাপ্রসন্নর মনে আছে। মনে হয় এই তো সেদিন তার মধ্য বয়সে বাড়িতে সার্ফ রমণীরা, নমুনা প্যাকেট, রঙিন ফুলছাপ রুমাল সহ। সেই চা, সেই ডালডা, সেই সার্ফ বাঙালি মধ্যবিত্ত জীবনের নিত্য সঙ্গী। প্রচার বিজ্ঞাপন এমন করেই অভ্যেসে মিশে যায়। শ্যামলকে বসতে বলবেন কিনা বুঝে উঠতে পারছিলেন না সুধাপ্রসন্ন। ইদানিং দুপুরে বিজ্ঞাপন নারীরা বাড়ির দরজা ঠেলে প্রায়শই ভেতরে। গুঁড়ো সাবানের সঙ্গে প্লাস্টিকের জগ, নয়তো স্টেনলেস স্টিলের গ্লাস, কখনো 3 প্যাকেট গুঁড়ো ডিটারজেন্ট কিনলে পলিথিনের রঙিন বালতি। এইসব মহিলাদের সঙ্গে কথা বলে সরিয়ে দেয়া যুদ্ধ জেতার মতো। সবাই প্রায় নেই আকড়া নাছোড়। পেটের টান এমনই টান। অন্ধকারে শ্যামল তার ইনভার্টার কীর্তন থামিয়ে দাঁড়িয়েছিল। একটা প্রোডাক্টের ব্যাপারে কিছুক্ষণ বলার পর বিরতি দিতে হয়। শ্যামল এখন সেই ইন্টারভালে। প্রোডাক্টের গুণাবলী পড়ার পর শেষে তার দাম বলে দেওয়া, খুব ক্যাজুয়াল ভঙ্গিতে। এমনই নিয়ম। তার আগে পার্টিকে নির্দিষ্ট জিনিসটির বিভিন্ন গুণ বলে বলে ভিজিয়ে দেওয়া। এই শিক্ষাটি শ্যামলের অভ্যেসে রপ্ত হয়ে গেছে।
এরকম পরিচিত জনেদের কাছ থেকে তাদের অল্প বা বেশি পরিচিতদের ঠিকানা নিয়ে হানা দেয় শ্যামলরা মাল বিক্রির জন্যে। থান্ডার ইনভার্টার নতুন মার্কেটিং করছে, তাই অনেক পরিশ্রম। 150 ইউনিটের ইনভার্টারের 4000 দাম, 200 ইউনিট 4500, 2 থেকে 2.5% কমিশন শ্যামলের। এছাড়া আলাদা মাস মাইনে আছে। 150 কেন, 200ই নিন না, তাতে তো লাভ আপনারই, এমনও বোঝাতে হয় খরিদ্দারকে। তুমি একটু বসবে, দীপেশ আসুক। বলতে বলতে সুধাপ্রসন্ন বাইরের দিকে তাকালেন। সেখানে অন্ধকারে 1, 2, 3 জোনাকি আলোর ফুল। পলিক্রলের পুরনো খালি শিশিতে কেরোসিন, আর তাতে ডোবানো ছেঁড়া ধুতির পোলতে জ্বালা লম্ফ হাতে রান্নাঘর থেকে বারান্দায় আসছিলেন মনোরমা। সন্ধ্যের পর লোডশেডিং হয়ে গেলে তার মেজাজ সপ্তমে থাকে। হ্যারিকেনের আলোয় শ্যামলের কোমর, পা এইসব তেমন করে পরিষ্কার দেখা যায় না। চারপাশে কোনো হাওয়া নেই। এক হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকা সুধাপ্রসন্ন, টর্চের বোতাম নেভানো। কে এলো, কে? বলতে বলতে মনোরমা কাচের লম্ফ নিয়ে সামনে। কেরোসিনের আলোয় ধোঁয়ায় মনোরমার শাড়ি, গাল, শরীরের জায়গায় জায়গায় আলোকিত আলপনা, পাশাপাশি অন্ধকারও। ও দীপেশের কাছে এসেছে। বলতে বলতে সুধাপ্রসন্ন মনোরমার দিকে ফিরলেন। দীপুর তো আসতে রাত হবে। কথাটা আন্দাজে বলেই তিনি আলো ঘুরিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার আগে, ও বাবা, তোমার কি দরকার? একটা কাগজে নয় 2 লাইন লিখে আমায় নামটা বলে যাও। সেলসের লোককে কখনো রাখতে নেই। শ্যামল নিজেই বুক পকেট থেকে পেন আর ব্রিফকেস খুলে এক টুকরো কাগজ বের করে 2 লাইন লিখল দীপেশকে। সম্বোধনে ইংরেজিতে ডিয়ার, তারপর বাংলায় দীপেশদা। এ বাড়ির চারপাশে উঠোনে এত সবুজ যে এই থান্ডার এরই সিস্টার কনসার্ন লস্ট হরাইজন। তারা হোটেল, বাড়ি, স্টেশন সাজিয়ে দেয় সবুজ গাছে। রঙ্গন, রবার আরও নানান ধরনের কচি বৃক্ষ চারা। মানুষ তো তার ঘরে ইটকাঠের স্বল্প আয়তনের ভেতর সবুজকে ইদানিং ফ্যাশনেও রাখে, গাছের বিক্রিও প্যাকেজ হিসেবে। তার মেনটেন্যান্সের খরচ আলাদা। বদ্ধ জায়গায় আলো হাওয়ার অভাবে ক্লোরোফিল তৈরি করতে না পেরে স্বাভাবিক খাদ্যের ঘাটতিতে সবুজ কমে গাছ নেতিয়ে গেলে তাদের নার্সারি থেকে নতুন গাছের রিপ্লেসমেন্ট। কলকাতার সবুজ ধ্বংস করে মানুষ এখন রুফ গার্ডেন, ব্যালকনি গার্ডেনের ভাবনায়। এই সবুজের স্বপ্ন দেখানো শ্যামল আপাতত স্থগিত রাখল। আসি মেসোমশাই। বলতে বলতে শ্যামল ব্রিফকেস হাতে টিনের দরজা পেরিয়ে রাস্তায় নামল। আরও মিনিট 6-7 হেঁটে তাকে বাস বা অটো ধরতে হবে। এ ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ইনভার্টার জেলে একটা আলোকিত দ্বীপ তৈরি করলে মন্দ লাগত না। কিন্তু আসলে টাকা এভাবেই সুধাপ্রসন্নকে ঠকিয়ে দেয়। শিয়ালদা থেকে সিরিটি আসার কোনো ট্যাক্সি পাওয়া যায় না। দীপেশ কৌশলে কালীঘাট পর্যন্ত এসে ট্যাক্সিকে আরও একটু এগিয়ে যেতে বলল। কোথায় যাবেন? বয়স্ক সর্দারজি ইঞ্জিন না থামিয়ে প্রশ্ন করল। একটু আগে। কতটা আগে বাবুজি? টালিগঞ্জ ব্রিজ? না, আর একটু আগে, মহাবীরতলা। দীপেশ ভাবছিল এই বুঝি তার কাছে এক্সট্রা 5 টাকা চাইবেন সর্দারজি, এতটা রাস্তা এমটি ফিরব এমন যুক্তিতে। বাস্তবে কিন্তু তেমনটি হলো না। গাড়ি গড়িয়ে যাচ্ছিল মহাবীরতলার দিকে। ডান দিকে উজ্জ্বলা সিনেমার মাথায় মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চনের বিশাল কাট আউটের গলায় সাদা ফুলের মালা প্রায় পা পর্যন্ত, তাতে মাঝে মাঝে লাল গোলাপ। ট্যাক্সির কাচের ওপার থেকে বৃষ্টি ভেজা কাট আউটের অমিতাভ বচ্চনের কাঁধে কুমির। কয়েক সপ্তাহ আগে উত্তর কলকাতার এক সিনেমা হলের সামনে
1 মিনিট দাঁড়িয়ে দীপেশ নতুন রিলিজ হওয়া সিনেমার হিরো হিরোইনের ছবির গলায় এমনই মাল্যদান পর্ব দেখেছিল। সঙ্গে প্রবল শীষ, হাততালি, গুরু গুরু ধ্বনি। ভিড়ে ভিড় চারপাশ। আর দাঁড়ানো হয়নি দীপেশের। মহাবীরতলা অবধি গাড়ি যাবে, তারপর অটো, নয়তো রিকশা। টালিগঞ্জ ব্রিজের দুপাশে ডুম জেলে আম, তরকারি। সিনেমা হলের শো এখনো ভাঙেনি। ব্রয়লার মুরগির দোকানটি বন্ধ। ব্রিজের পেটের ওপর ধোঁয়া ওড়ানো লম্ফের আলোয় তরকারি, ফল। নিচে খাল বৃষ্টির জলে কিছু গভীরতা পেয়েছে। আর মহাবীরতলা থেকেই লোডশেডিং অঞ্চলের শুরু। জানলার পাশে বসলে ফুরফুরে হাওয়ায় কিছু ঘুম জড়িয়ে আসে। দ্বীপের সামান্য নেশায় হয়তো এই গরমের ক্লান্তিতে বারবার হাই তুলছিল। মহাবীরতলা থেকে আবার গাড়ি বদলাতে হবে। ট্যাক্সি কিছুতেই ভেতরে যাবে না। আর সেও সর্দারজিকে ভেতরে যাওয়ার জন্য বলেনি। কালীঘাট থেকে মিনি বাসে বড়জোর 20 মিনিট, ট্যাক্সিতে মিনিট 15। তবুও ট্যাক্সি আর এগিয়ে যেতে চাইবে না। অটোতে নয়, রিকশার সিটে নিজেকে বসিয়ে দিতে দিতে দীপেশ ঘড়ি দেখল। প্রায় 10টা। মহাবীর মন্দিরের কাছে অন্ধকারে ঝাঁক বাঁধা অটো। তাদের চালকদের অনেকেরই মুখ মুছে গেছে। হরিদেবপুর, সোদপুর, সিরিটি, মাইতিপাড়া, কলাবাগান, এসবই তারা প্যাসেঞ্জার ডাকতে ডাকতে বলে যাচ্ছে। হনুমান মন্দিরের সামনে ধুতি শার্ট পরা বাঁধানো খাতা হাতে একজন নাতিদীর্ঘ মানুষ বারবার চোখ থেকে চশমা খুলে নামিয়ে কোন গাড়ি আগে যাবে, পরে যাবে, কোথায় যাবে বলে দিচ্ছেন। সেখানে অটোওয়ালা প্যাসেঞ্জারদের কিছু হালকা ভিড় জটলা। বিছানায় শুয়ে ঘুম নামছিল না সুধাপ্রসন্নর। একটু দূরে আলাদা খাটে ফিকে নাইট ল্যাম্পে নিদ্রাতুর যে রমণী তাকে নিজের সঙ্গে হাসিতে, জীবনে, আবেগে, অনুরাগে বহুবার আবিষ্কার করেছেন সুধাপ্রসন্ন। জীবনে এমন তো হয়েই থাকে। অথচ ইদানিং বেশ কয়েক বছর শরীর সরে গেলে অপরাজিতা তো শরীর অনেক দিনই সরিয়ে নিয়েছে। একসঙ্গে থাকার অভ্যেসে কোনো বাধা পড়েনি। ঘুম না আসলে বালিশের দিক বদল করে ঘাড়ের নিচে রাখেন। অন্ধকারে অনেকক্ষণ চুপচাপ। একলা শুয়ে থাকলে তার জল তেষ্টা পেচ্ছাপ পায়। ঘাড়ে, মুখে, কানে, কনুই বা হাঁটু অবধি ঠান্ডা জল দিয়ে এলে তাড়াতাড়ি ঘুম আসে। এই বয়সে এসে কখনো শৈশব, কখনো যৌবনকে মনে করে সুধাপ্রসন্ন স্মৃতিতে ডুবে যান। তাদের কালীঘাটের বাড়ি, যেখানে আরো 2 ভাই রয়েছে। বাবা ছিলেন হাইকোর্টের ব্যারিস্টার, সঙ্গে কিছু রাজনীতি। বাড়িতে শরৎ বসু, শ্যামাপ্রসাদ, সুভাষচন্দ্র। ঘুম না এলে স্মৃতি আসে। কৈশোর, বালকবেলা। রাসবিহারী অ্যাভিনিউয়ে যেখানে বছর 10 আগেও চন্দ্রকুমার স্টোর্স ছিল, সেখানে তখন হাজি কাশিমের বাজার। 8 চালা অনেক শেড। মুসলমান দর্জি ছিলেন ওমর খলিফা। তার কাছে বাবা 5 ভাইকে নিয়ে যেতেন জামা প্যান্ট বানাতে। সেটা 1930-এর আগে। রাসবিহারীর মোড়ে এখন যেখানে দেনা ব্যাংক, সেখানে বাজার। বাকি অনেকখানি পুকুর প্রিন্স গোলাম মোহাম্মদ রোড পর্যন্ত। মাঠে অর্কেস্ট্রা, শিল্ডের ফুটবল খেলা হতো। পুকুর বুঝিয়ে তৈরি হয়েছিল মাঠ। রাসবিহারীর ওদিকে কেউ ভয়ে যেতে চাইত না। বালিগঞ্জ পর্যন্ত জঙ্গল, মাঠ, জলা। 1920 নাগাদ তার একেবারে শৈশবে সেখানে ঠ্যাঙারের বাস ছিল, এমনটি শুনেছেন। সুন্দরবন, সুদূর দক্ষিণবঙ্গ থেকে আলিপুর কোর্টে মামলা লড়তে আসত সম্পন্ন গৃহস্থ। ঘোড়ার গাড়িতে আসা যাওয়া বালিগঞ্জ স্টেশন থেকে। বিকেল বিকেল দল বেঁধে তারা বাড়ি ফিরত ঘোড়ার গাড়িতে। একটু সন্ধে হয়ে গেলে
একলা কোনো ফিরতি পথের মানুষকে পেয়ে ঠ্যাঙারেরা তাকে শেষ করত। এমনকি একখানা পরনের ধুতির জন্যও খুন। গোটা কালীঘাট জুড়েই তখন পুকুর। মুখার্জি পাড়ায় পুকুর, ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে পুকুর, কালীঘাট পার্কের জায়গায় কাশী পুকুর। ভাবনা থেকে ভাবনায় যেতে যেতে সুধাপ্রসন্ন বালিশের দিক পাল্টালেন। ঘুম আসে না, স্মৃতি আসে। এখন যেখানে চারুর মাঠ সেখানে পুকুর। বাড়ির ভেতর বেজি, সাপ, শিয়াল ডাকত রাতে, ভাম আসত রান্নাঘরে, আর প্রায়ই মুখে করে নিয়ে যেত পায়রা। তার শখের পায়রা ছিল ওরাই, ঘরে ঘুরে বেড়ানো। লঙ্কা, মুরকি, হোমার, চিনি, সাদা, কালপেটিয়া, লালপেটিয়া, পাউটার, আরও কত কি। সব নাম কি এতদিন পর ধরে রাখা যায়? সে সময় রোজই প্রায় সাপ বেরোয় কালীঘাটের বাড়িতে, বিছে। বাবা খুব ভালো সাপ মারতেন লাঠি দিয়ে। কবুতর হননকারী ভামটিকে মারা হলো লাঠি পিটিয়ে। সে যেন এক যুদ্ধই, সারা রাত জেগে নিশাচর প্রাণীটিকে বধ করার স্মৃতি। মার লাঠি, মার লাঠি, একসঙ্গে বাবা, তিনি আর ছোট ভাই। গোটা বাড়ি জুড়ে হইচই, আলো, চিৎকার, উত্তেজনা। শরীরের সঙ্গে ল্যাপটানো কানে বিপদের মোকাবিলা বা পাল্টা ঝাঁপিয়ে পড়া নয়, বরং পালানো, প্রাণ বাঁচানোর প্রস্তুতি। আর পায়রাদের ভয় পাওয়া ডানা ঝাপটানোর ধ্বনি প্রতিধ্বনি এখনো কানে বিঁধে আছে। সেই পায়রার পালক, লোম, রক্ত, ভামের যাওয়া আসা, লাঠি দিয়ে লেজ সমেত প্রায় 3 হাত ভামটি পিটিয়ে মারার স্মৃতি এখনো সুধাপ্রসন্নর মস্তিষ্কের খোপে। ভামের মৃত 2 চোখের নিচে সাদা ছোপ, প্রায় থেতলে যাওয়া মাথা, কষের পাশে গড়িয়ে পড়া ফেনায় হে মৃত্যু, হে মৃত্যু। আশেপাশে সবুজ ছিল অনেক, ঝাড়ালো সব গাছ। অন্ধকারে তার ডাল বোঝাই জোনাকির মিটিমিটি আলো। বাতাসের ধোঁয়ায় বিষে সেই সব জোনাকিরা যে কোথায় গেল। কত পাখি ছিল কালীঘাটের বাড়ির আশেপাশে, এখন শুধু কাক কি চড়াই, নয়তো শালিক। বাড়ির খাঁচায় বন্দি টিয়া, চন্দনা, কোকিল, কখনো বদ্রি বা চুনিয়া মুনিয়া। উড়ে আসা পাখির মধ্যে বড়জোর কোনো ফাজিল দোয়েল, হয়তো অ্যান্টেনার দোয়েল, শীষ দিতে দিতে। কালীঘাটের বাড়িতে 1-আধ রাত থাকলে বদলে যাওয়া চারপাশ বড় বেশি করে নজরে পড়ে সুধাপ্রসন্নর। হাজি কাশিমের বাড়ির ওপর এখন দেশবন্ধু স্কুল। লেডিজ ওন এখন যেখানে, সেখান থেকে পুরো লম্বা চত্বরটা মসজিদ ছিল। পাশে প্রিন্স গোলাম মোহাম্মদের বাড়ি আর বাগান। এখন কালীঘাটের মন্দিরে চত্বরে যেখানে মোটর গাড়ি, ট্যাক্সি দাঁড়ায়, সেখানে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস 2 রকম ঘোড়ার গাড়িই থাকত। যোগাযোগের ব্যাপার হলে তাদের বাড়ির সামনের মাঠে মন্দিরে আসা ঝকঝকে ল্যান্ডো ব্রুহাম, ব্রাউনবেরি আর তাদের বলিষ্ঠ ওয়েলার ঘোড়া দাপট নিয়ে দাঁড়িয়ে থাকত। দুধলা পার্কে বিক্রি হতো ঘোড়ার ঘাস। রাতে অনেকক্ষণ ঘুম না এলে 2 চোখে, শরীরে কি এক অবসাদ জড়িয়ে আসে। তবু স্মৃতি থেকে একলা স্মৃতিতে ফিরে যেতে ভালোই লাগে সুধাপ্রসন্নর। এ যেন কোনো ক্যালাইডোস্কোপে চোখ লাগিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অতীত দেখার মজা। এই রাতে নির্জনতায় অতীতচারী সুধাপ্রসন্নর মনে পড়ল কালীঘাট থেকে কতদিন অক্লেশে হাঁটতে হাঁটতে চলে গেছেন শ্যামবাজারে সিনেমা দেখতে। দল বেঁধে যাওয়া, পথের খাদ্য বলতে 1 পয়সার কড়াইশুঁটি, যদুবাবুর বাজার থেকে কেনা। কলকাতার রাস্তায় তখন জৈৎকা কোম্পানির বাস, হাওড়ার পুল, পন্টুন ব্রিজ খুলে নেওয়া যায়। শ্রী আর উত্তরার নাম তখন কর্নওয়ালিস আর করিন্থন। সিনেমার 4th ক্লাস টিকিটের দাম 4 আনা, 6 পয়সায় ট্রামের ট্রান্সফারেবল টিকিট। 1927 থেকে 28 এই বোধহয় লেক কাটা শুরু হলো।
সেই লেকে যাওয়ার পথে বিপিনচন্দ্র পালের ছেলে নিরঞ্জন পালের শেড, পাঁচিল ঘেরা, মাথায় ছাদ নেই, সিগারেটের রাংতামারা বোর্ড দিয়ে রিফ্লেক্টরে সিনেমার শুটিং। তখন ভবানীপুরের পূর্ণ থিয়েটারের কাছে চরকডাঙ্গার মোড়, ডাক্তার নলিনী সেনের বাড়ি পর্যন্ত পোড়া বাজার। সার্কাস পার্টি যতবার আসত সেখানে প্রায়ই আগুন লাগত। সেই থেকেই নাম পোড়া বাজার। ওর কাছাকাছি শিল্পী ওসি গাঙ্গুলির বাড়ি। সে সময় 1 গ্যালন পেট্রোলের দাম 6 আনা। কালীঘাট থেকে ট্যাক্সিতে চিড়িয়াখানা যাওয়ার খরচ 6 আনা, মিটারে উঠত। আসা যাওয়া 12 আনা। 1933-34-এ একটা ক্লাইড ফ্যান কিনেছিলেন বাবা। সেই ফ্যান আজও আছে কালীঘাটের বাড়িতে। সারা বাড়িতে তখন পাখা বলতে ওই একখানি, তা ওই বাবার চেম্বারে, মক্কেলদের সঙ্গে কথা বলার জায়গায়। তার বিয়ের পর 40 সালে একটি অসলার পাখা এনে দিয়েছিলেন বাবা অপরাজিতার জন্য। এখনো স্মৃতি ফেরাতে ফেরাতে দেখতে পান ভবানীপুর থানার বাড়ি, আশুতোষ কলেজ, গুরুদ্বার তৈরি হচ্ছে। এই তো সেদিনের ঘটনা মনে হয় সব। গড়ের মাঠে ফুটবল খেলা দেখতে যাচ্ছেন বাবা, সঙ্গে নিজের পেরিস্কোপ। মোহনবাগানের খেলা থাকলে বাবার কোর্ট নেই, মাঠে যাবেনি। মোহনবাগান মানেই তখন অ্যান্টি ব্রিটিশ, অ্যান্টি ইম্পেরিয়ালিজম। হেঁটে পৌঁছে যাওয়া যেত গড়ের মাঠ। বাড়িতে একতলায় থাকতেন বড়দি, জামাইবাবু, জামাইবাবুর মা, ভাগ্নে, ভাগ্নিরা। জামাইবাবুর কোনো বাঁধা চাকরি নেই, যখন যেটা পারেন করেন। কেমন যেন ট্রু সেন্স বোহেমিয়ান। না বলে চলে যান কোথায় কোথায়, কখনো সাধু খুঁজতে, কখনো দেশ দেখতে। একবার তো 1.5 বছর পর ফিরলেন কাশী থেকে। সেখানে কাক চরিত্র, ভৃগু পদ্ধতিতে জ্যোতিষ গণনা, এই সব শিখেছিলেন গুরুর কাছে। শেষ অবধি অবশ্য আদৌ কতটা শেখা হয়েছিল তা নিয়ে সন্দেহ থেকেই গেছিল। মোহনবাগানের খেলা হলেই জামাইবাবু সুধাপ্রসন্নকে বলতেন, বড়বাবু চলো মাঠে, আজ মোহনবাগানের খেলা। মাঠের থেকে একটু দূরে রাখা ঠেলা গাড়িতে উঠে খেলা দেখাতো, লাগতো 4 আনা। ড্রাম নিয়ে আসতো অবাঙালিরা, তার উপর লোক দাঁড় করিয়ে পয়সা নিত। সে সময় ক্যালকাটা মোহনবাগান খেলা মানে রীতিমতো ভিড়, মাঠে লোকে লোকারণ্য, জাতীয়তাবাদ বনাম বিদেশি শাসক। ঘুমের মাঝে কিছু একটা অস্ফুটে বলে ওঠা অনেক দিনের অভ্যেস অপরাজিতার। আজও তিনি কি যেন বললেন, সুধাপ্রসন্ন বুঝতে পারলেন না। ফিকে অন্ধকারে দেখতে পেলেন অন্য খাটে পাশ ফিরে কোলবালিশ ধরে নিতে নিতে অপরাজিতা আরও কুঁজো হলেন। পেটের ভেতর কোলবালিশ। সেই ভিড়ে ভিড়াক্কার মোহনবাগান ক্যালকাটা ফুটবলে কাদায় পা রাখতে পারছে না মানুষ। তার মধ্যে মাউন্টেড গোরা পুলিশের তাড়া। তাদের পাড়ায় ভুদি গয়লা সেদিন মাঠে খেলা দেখতে গেছিল, তার উপর গড়িয়ে গেল মাউন্টেড পুলিশের আক্রমণ। লোক সরানোর জন্য ভুদি গড়িয়ে গিয়ে কাদা মাখামাখি। পুলিশ সরে গেলে জামাইবাবু ওকে বললেন, কিরে তুই পড়ে মার খেলি, মায়ের দুধ খাসনি? জামাইবাবুর কথায় যেন ম্যাজিক ছিল। সুধাপ্রসন্ন মনে পড়ল, ভুদি তার মালকোচা মারা ধুতি আর গেঞ্জি পরা কাদামাখা শরীর নিয়ে যেন পুরাণ প্রতিম কোনো নায়কের মতো উঠে, আপনারা সঙ্গে আছেন তো বাবু বলে সেই পুনরায় ধেয়ে আসা অ্যাংলো ইন্ডিয়ান পুলিশটিকে আক্রমণ করে। যেন জাতীয়তার উত্তাপে এবং আক্রোশে সাহেব মারার আনন্দ। নিয়মিত কুস্তি লড়া পালোয়ান চেহারার ভুদি আক্রমণে আক্রমণে ক্রাউনটি হারিয়ে দিতে পারে পুলিশটির। ঘোড়া থেকে পেরে ফেলে তার চোখে মুখে ইউনিফর্মে ক্রমাগত কাদা এবং ঘুষি ছুঁড়ে যেতে পারে। যেহেতু ক্রাউন হারায়, তাই পুলিশটিকে বেশ ঘা কতক মারার পর দৌড়ে পালানো ভুদিকে নিজের ঘোড়াটিকে খুঁজে বাগে এনে পিঠে উঠে অনেকটা পথ চেজ করে ধরে ফেললেও সে তেমন কিছু করতে পারে না, কারণ তার ক্রাউন হারিয়েছে।
এ ব্যাপারে তার কৈফিয়ত দিতে হবে ঊর্ধ্বতন সার্জেন্টের কাছে। মনুমেন্টের কাছে ভবানীপুর মাঠের একটু আগে ধরা পড়েছিল ভূতি। সেই ঐতিহাসিক দৌড় এখনো মনে আসে। 1929 এখন থেকে কত বছর আগে? নাকি 1930? চক্রবেরিয়া রোডের ওপর শখের থিয়েটার করার জন্য প্যান্ডোরা ক্লাব। হকার্স কর্নারের গায়ে রাস্তার ওপর বাড়িতে ক্লাবের নিয়মিত থিয়েটারের রিহার্সাল। সুধাপ্রসন্ন তখন সাউথ সুবারবান স্কুলের ছাত্র। স্কুল ছুটির পর জানালা দিয়ে প্যান্ডোরা ক্লাবের রিহার্সাল দেখা সে এক মস্ত আকর্ষণ। পাবলিক স্টেজ অ্যাক্টর বেচা সিংজি সনত রায়চৌধুরীর অভিনয় দেখার জন্য সারা দিনের প্রতীক্ষা, যেন কোনো স্বপ্নের রাজকুমার এরা। থিয়েটার ক্লাবের মোশন মাস্টার ছিলেন হরিবাবু। 6 ফিটের উপর লম্বা, ব্যাচেলার মানুষ, দিন রাত নাটক যাত্রা নিয়েই থাকেন। ক্যাপ্টেন চেহারার হরিবাবুকে সব সময়ই দেখা যেত প্যান্ডোরা ক্লাবের রিহার্সালে। লাহোর জেলে 63 দিন অনশন করে শহীদ হলেন যতীন দাস। সারা দেশ জুড়ে আলোড়ন। যতীন দাসের ডেড বডি আসবে লাহোর থেকে কলকাতায়। যতীন দাস শহীদ হওয়ার খবর আসার পর এই ক্লাবের মেম্বারদের মধ্যে ফাটাফাটি তর্ক। ক্লাবের নাম প্যান্ডোরা থাকবে না যতীন দাস স্মৃতি মন্দির হবে। তর্ক তর্ক তর্ক। যাওয়া হলো হরিবাবুর কাছে। হরিবাবু বললেন থিয়েটার ক্লাবই থাক, কিন্তু সে কথা মানা হলো না। বেশিরভাগ মানুষই চাইলেন যতীন দাস স্মৃতি মন্দির নাম হোক। সুভাষচন্দ্র বসুকে সভাপতি আর সত্যবক্সীকে ভাইস প্রেসিডেন্ট করে তৈরি হলো কমিটি। এ সব শেষ হতে হতে রাত 8টা। সেটা বোধ হয় সেপ্টেম্বর মাস। ঠিক হলো পরদিন সকালে চক্রবেরিয়া থেকে হেঁটে যাওয়া হবে জোড়াসাঁকো, রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ নামে কি এক আকর্ষণে, রোমাঞ্চে, কৌতূহলে সুধাপ্রসন্ন মিশেছিলেন পরদিনের পদযাত্রায়। সামনে সুভাষচন্দ্র, সত্যবক্সী। মানুষ চলেছে হেঁটে হেঁটে, মানুষ আর মানুষ। তারা চক্রবেরিয়া থেকে হাঁটতে হাঁটতে জোড়াসাঁকো যাবে। আকাশে হয়তো জমাট মেঘ ছিল, কখনো কি মেঘ ভাঙার রোদও। আর গুমোট চলার ছন্দে, পরিশ্রমে শরীর ঘামছিল, কিন্তু উত্তেজনায় ঢেকে যাচ্ছিল সব কিছু। রবীন্দ্রনাথ বোধহয় ভেতরে লিখছিলেন। সুভাষচন্দ্র ঢুকে গেলেন, পাশাপাশি আরো 2 জন। কবি কি বাইরে এলেন? এই 70 পেরোনোর পর স্মৃতি বড় প্রতারণা করে। শেষের ঘটনা আরো পিছিয়ে যায়। আগের কথা মনে হয় কত পুরনো। এমনকি ইদানিং কালীঘাটের বাড়িতে গিয়ে 2-1 দিন থাকলে ভাইপোদের নাম, তাদের ছেলে মেয়েদের নামও সবসময় ঠিক ঠিক মনে পড়ে না সুধাপ্রসন্নর। উল্টো পাল্টা ডেকে বিভ্রাটে পড়েন। এলোমেলো হয়ে যায় ব্যাপারটা। অনেকক্ষণ এই যে এ বা এই শুনে যা বলে চালিয়ে তারপর নাম মনে পড়লে বিস্মরণের লজ্জা আসে ঘিরে। তবু যেন মনে পড়ে সেই উজ্জ্বল চেহারার কবি বিষাদে ডুবে বাইরে এসেছিলেন। তার পৃথিবীর আয়না যেন এমন চোখে হয়তো জল ছিল। শোকস্তব্ধ মুখ মিছিলের সামনে তিনি এসে দাঁড়ালেন। কি যেন দেখলেন অজস্র মৌন মুখগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে। তারপর ধীরে মাথা নিচু করে চলে গেলেন সেই বাড়ির ভিতরে। সেই দিনই তিনি লিখেছিলেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নাকি এই লাইনগুলি আরো পরে কিংবা আগে লেখা হয়েছিল? এটুকু সুধাপ্রসন্নকে সংশয়ে ফেলে। আজকাল কেন যেন এমন হয়। এমন কি খবরের কাগজে পড়া কোনো অতীত ঘটনা বা শোনা কাহিনীকেও মনে হয় বুঝিবা আমি ছিলাম সেই সময়ে। রাতে এই ধারাবাহিক অনিদ্রায় আলস্য থাকে, বিষাদ থাকে, থেকে যায় যন্ত্রণা।
নিজেকে নিজের মধ্যে ফিরিয়ে এনে আবারও বালিশ পাল্টাতে পাল্টাতে তার মনে হয়, 1930-এর 18 এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহের পর ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হওয়া যুব বিদ্রোহীদের মামলার ব্রিফ নিয়েছিলেন শরৎচন্দ্র বসু। তার আগে তিনি কংগ্রেসের নীতি অনুযায়ী ইংরেজের আদালত বয়কট করেছিলেন। এ নিয়ে তখনকার স্টেটসম্যান বিদ্রূপ করতেও ছাড়েনি। চট্টগ্রাম মামলা করতে গিয়ে বন্দী অনন্তলাল সিংয়ের সঙ্গে দেখা করে তিনি বলেছিলেন, ব্রিটিশের জেল ভেঙে তোমরা বেরিয়ে এসো, কত টাকা লাগবে? 500 টাকা চেয়েছিলেন অনন্তলাল। শরৎবাবু কলকাতা থেকে 2000 টাকা আর 4টি TNT যুক্ত হ্যান্ড গ্রেনেড নিয়ে গেলেন চট্টগ্রাম। তারপর সেই টাকা এবং বোমা পৌঁছেছিল বিপ্লবী সূর্য সেনের হাতে, স্বাধীনতার স্বপ্ন নিয়ে। যে কোনো সময় ব্রিটিশ পুলিশের হাতে তিনি ধরা পড়তে পারতেন। তাছাড়া ওই রকমই একটি TNT-ওয়ালা দেশি হাত বোমার টেগার্ডকে মারতে গিয়ে সামান্য ভুলের জন্য ছিন্ন ভিন্ন হয়ে গেছিলেন বিপ্লবী অনুজা সেন। এত সব বিপদ জেনেও শরৎবাবু বোমা নিয়ে গেছিলেন কলকাতা থেকে চট্টগ্রামে। এসব ইদানিং প্রকাশিত হচ্ছে তার শতবর্ষ উপলক্ষে। আর মানুষ শরৎ বসু তো এখনো স্মৃতির ছবি হয়ে সামনে, চেহারায়, বক্তৃতায়, বাবার কাছে আসা যাওয়ার মুহূর্তগুলির মধ্যে। শরৎবাবুকে নিয়ে একটা চিঠি লিখলে কেমন হয় সব কাগজে, তার বিপ্লবী জীবনের নানান স্মৃতি আরও একবার তুলে নিয়ে আসা পাঠকের সামনে। যদি মনে পড়ে যায়, বিস্মৃতি যায় মুছে, তাহলে স্মৃতি ফেরানোর মধ্যে এক ধরনের বেদনা যেমন, তেমনি হয়তো আনন্দ। তাই স্মৃতি থেকে স্মৃতিতে যেতে যেতে হাওয়ায় ফুলে ওঠা মশারির দিকে তাকিয়ে নিদ্রাহীন সময় পার করতে করতে সুধাপ্রসন্ন যখন ভাবছিলেন একবার ঘাড়ে মুখে জল দিয়ে আসবেন কিনা, যেন তখনই অপরাজিতা তার ঘুমের মধ্যে বলা অস্ফুট কথা কিছু চেঁচিয়ে বলতে বলতে হঠাৎ দুর্বোধ্য চিৎকারে চলে গেলেন। সে চিৎকার ভয় মাখা। নাইট ল্যাম্পের আলোয় চিত হয়ে বুকের ওপর 2টি হাত দিয়ে শোয়া অপরাজিতাকে বোবায় পেয়েছে এমন জেনেও সুধাপ্রসন্ন তখনই ওঠেন না, কারণ এমন ঘটনা তো তার বহুদিনের অভ্যেসে। আরও একবার অব্যক্ত স্বরে গোঙানি বেরিয়ে আসার পর তিনি উঠে পাশের খাটের সামনে আসেন, অপরাজিতাকে মৃদু ঠেলা দেন। 1টি, 2টি, 3টি ঠেলাতে সম্বিত ফেরে। ধাতস্থ অপরাজিতা কি বলতে বলতে কিছু অস্বস্তিতে, হয়তো লজ্জায় চেতনা ফেরেন। স্বপ্নে, ঘুমে হয়তো কোনো দুর্ঘটনা তাকে তাড়া করেছিল, কিংবা কোনো প্রিয় বিষাদ মুহূর্ত। আপাতত সেই জগৎ থেকে বেরিয়ে এসে অপরাজিতা প্রথমে পাশ ফিরে শোন, তারপর মশারির ভেতর কিছুক্ষণ উবু হয়ে বসে শরীরকে বশে এনে ধীরে ধীরে মশারির দেওয়ালে তরঙ্গ তুলে বাইরে আসেন। তিনি জল খাবেন, বাথরুমে যাবেন। এই বোবায় ধরার চিৎকারে নিজের স্টাডিতে আলো জেলে পড়তে থাকা সতীপ্রসন্ন কি যেন এক সূক্ষ্ম টানেই বই মুড়ে বাইরে আসেন। তিনি সেই রমণীকে স্লথ পায়ে শিথিল বসনে বারান্দা পেরিয়ে উঠোনে চলে যেতে দেখেন। একদা বয়সে যে নারী তাকে উষ্ণ প্রণয় দিয়েছে, জীবনের বহু ফাঁক ভরাট করে দিয়েছে, সেই শরীরটিকে দেখে কেন জানি না আজ তার আবারও মায়া জাগে। দীপেশ কিছু ঘুম, কিছু জাগরণেই ছিল। স্কচ, টেলিসিরিয়ালের মিউজিক, অর্থ, প্রতিপত্তি, সম্মান, নানান নেশার মাত্রা হয়ে ক্রিয়া করছিল তার মস্তিষ্কের অভ্যন্তরে। শব্দে জেগে উঠে কি হয়েছে এমনটি ভেবে ধাতস্থ হতেই দীপেশের কিছু সময় লেগে গেল। তারপর দরজা ভুলে গিয়ে কিছু ভুল জায়গায় হাতড়ে দেয়ালে এবং খাটে বার 2-3 ঠোক্কর খেয়ে খেয়ে আলো জেলে ঢাকা বারান্দায় 2 জ্যাঠামশাইকে একই নারীর প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে কৌতূহলে কি হয়েছে, এত রাতে চিৎকার,
এবং ব্যাপারটি জানার পর নিশ্চিন্ত হয়ে কিছুটা বিরক্তিতেই তোমরা সব পারো বলে নিজের ঘরে ফিকে ফিকে নেশায় দীপেশের মনে হলো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল দিয়ে যদি সিরিয়ালের টাইটেল মিউজিকটা করা হয় তার সঙ্গে বাঁশির সূক্ষ্ম ব্যবহার মনে হয় জমে যেতে পারে। ক্যাসেট প্লেয়ারে নিজের প্রিয় হাঙ্গেরিয়ান ফোক সঙের ক্যাসেট ঢুকিয়ে বোতাম টিপে দিল দীপেশ। টাইটেল মিউজিকে ওয়েস্টার্ন ফোক কি চলে, বিশেষ করে রবীন্দ্র গল্পে? এমন ভাবনায় মশারির ভেতর ফিরে গিয়ে তার মনে পড়ল লাইট নেভানো হয়নি। সুতরাং বাইরে বেরিয়ে এসে আবার লাইট নিভিয়ে দীপেশ দোলনের ফিল্মি ভাবনাকে সঙ্গীত সুরভিত করার জন্যেই বুঝি ফোক মিউজিকে ধীরে ডুবতে লাগল। বাথরুম ফেরত অপরাজিতা চকিত দৃষ্টি নিক্ষেপে সতীপ্রসন্নকে দেখে নিয়ে ধীর গলায় বললেন, রাত হয়েছে, শুয়ে পড়ো। তারপর নিজের ঘরে যাওয়ার আগে অপেক্ষমান সুধাপ্রসন্নকে দেখে সুইচগুলো একবার নেভানো হয়েছে কিনা দেখে নিও বলে শয্যাগামিনী হলেন। বারান্দায় দরজায় খিল দিয়ে লাইট নিভিয়ে নিজের ঘরে যাওয়ার আগে সুধাপ্রসন্ন দেখতে পেলেন সতীপ্রসন্নর স্টাডিতে আলো, খোলা জানালা দিয়ে তার চৌকো রেখা দেখা যায়। দীপেশের দরজা খোলা, সেখান থেকে কিছুটা আলো অন্ধকার বারান্দায় গড়িয়ে পড়েছে।